কথা না বাড়িয়ে আমরা আমরা প্রথমে পড়ব তড়িৎ প্রবাহে চৌম্বক ক্রিয়া এবং চৌম্বকত্ব। এখানে দুটো পার্ট আছে, একটা হলো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং আরেকটা হলো চুম্বকত্ব। কিছু জিনিস বুঝতে হবে এবং আমি ঠিক ততটুকুই পড়াবো যতটুকু সামনে পরীক্ষা, সেই পরীক্ষায় তোমার পুরোপুরি কাজে লাগে। একদম পড়া শুরু করা যাক। দেখো পরীক্ষায় প্রশ্ন আসবে, বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার আবিষ্কারক কে? বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার আবিষ্কারক বিজ্ঞানী ওয়েরস্টেড। ঠিক আছে ভাইয়া, এটা অনেক বেশি উল্টাপাল্টা হয়, এটা খুবই উল্টাপাল্টা হয়। একটা হলো বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, সেটা ওয়েরস্টেড। আরেকটা পরের চ্যাপ্টারে, আরেকটা টপিকের নাম তড়িৎ চৌম্বক আবেশ। দুইটা কিন্তু দুই জিনিস, নামগুলো শুনতে একরকম। তড়িৎ চৌম্বক আবেশ অর্থাৎ চৌম্বক পদার্থের তড়িৎ ক্রিয়া। এইটা কিন্তু আবিষ্কার করেছেন মাইকেল ফ্যারাডে। তাহলে একটা বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, আরেকটা চৌম্বক পদার্থের তড়িৎ ক্রিয়া, এটা আবিষ্কার করেছেন ফ্যারাডে। এই দুটো জিনিস উল্টাপাল্টা করবে না। বিদ্যুতের তার মানে হলো ওয়্যার, ওয়্যার মানে বিদ্যুতের তার, ওয়্যার থেকে ওয়্যারস্টেড, এইভাবে মনে রাখতাম। তাহলে এই লাইনটি পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, ওকে। এইবার ওয়েরস্টেডের চৌম্বক ক্ষেত্রের ধারণা। ওয়েরস্টেড দেখিয়েছেন যে বিদ্যুৎ পরিবহন করে এমন একটা তারের চারপাশে কোন ক্ষেত্র সৃষ্টি হয়? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এবং তিনি একটা পরীক্ষা করেন, যে পরীক্ষা থেকে কয়েকটা সিদ্ধান্ত পাওয়া যায়। এক নাম্বার, বিদ্যুৎ প্রবাহিত হলেই শুধুমাত্র চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্রটার মান বিদ্যুৎ প্রবাহের মাত্রার উপরে নির্ভর করে। তাহলে বিদ্যুৎ প্রবাহ বেশি হলে চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে। বিদ্যুৎ প্রবাহের দিকের উপর চৌম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে। যতক্ষণ বিদ্যুৎ প্রবাহ থাকে ততক্ষণ চৌম্বক ক্ষেত্র থাকে। খুবই গুরুত্বপূর্ণ চারটা লাইন সত্য মিথ্যার জন্য। সবাই শুনতে পাচ্ছ এবং বুঝতে পারছো তো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। না বুঝতে পারলে হ্যান্ড রেজ করবা। তাহলে আমরা জেনে গেলাম। এখন এই যে বিদ্যুৎবাহী তারের চারপাশে বা একটা চুম্বকের চারপাশে যে চৌম্বক ক্ষেত্র থাকে, সেই চৌম্বক ক্ষেত্রের এককের নাম কি? টেসলা। তাহলে চৌম্বক ক্ষেত্রের এককের নাম কি? টেসলা, যার অপর নাম ওয়েবার মিটার স্কয়ার। খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো, চৌম্বক ক্ষেত্র রেখা কতগুলো বদ্ধ বক্ররেখা যা চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। বোল্ড হরফের লাইন ভালো করে পড়ে ফেলতে হবে। এবার চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় পড়া কিন্তু খুবই কম। চৌম্বক ক্ষেত্রকে আমরা বি ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি, সেটার মানটাকে আমরা শুধু বি দ্বারা প্রকাশ করতে পারি। বি এর জন্য মোট দুইটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। একটা হলো বি ইকুয়াল টু এফ বাই কিউ ভি, বা বি ইকুয়াল টু এফ বাই কিউ ভি সাইন থিটা, বা এফ ইকুয়াল টু কিউ ভি বি। তোমাদের আশা করি এইটুকু মনে আছে, আমরা চলতরিতে অঙ্কটা করেছি। এফ ইকুয়াল টু
QE, এটা মনে আছে না? একই রকম সূত্র, F ইকুয়াল টু কিউ ভি বি। ই এর জায়গায় আমরা কি বসাই দিলাম? তড়িৎ ক্ষেত্রের জায়গায় আমরা বসাই দিলাম চৌম্বক ক্ষেত্র এবং ইলেকট্রনের বেগ। এই সূত্রটাই আমাদেরকে একইভাবে মনে রাখতে হবে। চৌম্বক ক্ষেত্রের দিক, ভাই অল্প একটু পড়া। চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করা হয়, একটা চৌম্বক আমরা চিনি, তোমরা জীবনে চৌম্বক দেখেছো এবং তোমরা দণ্ড চৌম্বক দেখেছো, তাই না? দণ্ড চৌম্বক। এবং দণ্ড চৌম্বক যারা দেখো নাই তাদেরকে আমি দণ্ড চৌম্বকের একটা ছবি দেখাচ্ছি। আশা করি সবার চোখের সামনে দণ্ড চৌম্বক চলে এসেছে। দণ্ড চৌম্বকের দিক নির্দেশ করা হয় তার উত্তর মেরু দিয়ে, ঠিক আছে? নর্থ পোল কি দ্বারা করা হয়? তার উত্তর মেরু, উপরে যেটা এম দেওয়া সেইটা দ্বারা তার দিক নির্দেশ করা হয়। এই কথাটুকু জানলেই হয়েছে। এখন দিক নির্ণয় দুটো সূত্র আছে। এক নাম্বার ম্যাক্সওয়েলের কর্ড স্ক্রু সূত্র, আরেক নাম্বার ফ্লেমিং এর ডান হস্ত সূত্র। ভাইয়া নামটা পড়তে হবে, ডান কিন্তু বাম না। ম্যাক্সওয়েলের কর্ড স্ক্রু সূত্রটা কি? দেখো, একটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, সেই তার বরাবর আমরা একটা স্ক্রুকে ঘুরাইলাম। সেই স্ক্রুকে ঘুরালে হাতের বৃদ্ধাঙ্গুলি যেদিকে ঘুরবে চুম্বক শলাকার দিক হবে সেই দিকে। এটা নাম হলো কর্ক স্ক্রু নিয়ম। পরীক্ষা প্রশ্ন আসবে কর্ক স্ক্রু সূত্র দিয়ে কোন অংশটি দ্বারা চৌম্বক ক্ষেত্রের দিক বোঝায়? হাতের আঙ্গুল দ্বারা। হাতের আঙ্গুল এখানে বোঝাবার উপায় নাই, আমরা এটা আশা করি তোমরা সবাই বুঝো। এখন আসলে খুব বেশি বোঝারও সময় আছে বলে বিশ্বাস করি না, কিন্তু তারপরও আমরা জাস্ট এই ছবিটা, এখানে ভালো একটা ছবি থাকতে পারতো, ভালো ছবিটা নাই, সেই জন্য আমাকে একটা ছবি দেখাতে বাধ্য হতে হচ্ছে। তাকায় দেখো, এইটা একটা কর্ক স্ক্রু। এই স্ক্রুটা নিচের দিকে ঘুরছে, তাহলে চুম্বক ক্ষেত্র হবে দেখো চারপাশে। বিদ্যুৎ যাচ্ছে এই দিকে, ঠিক আছে? তাহলে চুম্বক হবে একটা স্ক্রু ঘুরলে এই বরাবর, চুম্বক ক্ষেত্র হবে চারপাশে, দিকটা হবে এইরকম। আবার স্ক্রুটা যদি এইদিকে ঘুরতো তাহলে চুম্বক ক্ষেত্র হতো এই বরাবর, ক্লকওয়াইজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রুটা যদি ভেতরের দিকে যায়, নিচের দিকে যায়, তাহলে চুম্বক ক্ষেত্র হয় ক্লকওয়াইজ। আর স্ক্রুটা যদি বাইরের দিকে যায় তাহলে আসলে হয় অ্যান্টি ক্লকওয়াইজ। তুমি একটু কলম ঘুরায় দেখো, ডান স্ক্রু নিয়ম অনুসারে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। তুমি একটা কলমকে ঘুরাও, ভিতরের দিকে নেওয়ার চেষ্টা করো, দেখবা যে ক্লকওয়াইজ ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। আর বাইর করার চেষ্টা করো, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ চুম্বক ক্ষেত্রটা ঘুরছে। এবং এই যে দিকটা কত কত কত, এদের মধ্যে 90 ডিগ্রি কোণ, দুইটা তলের মধ্যে 90 ডিগ্রি কোণ। তাহলে বিদ্যুৎ প্রবাহের দিক এবং চৌম্বক প্রবাহের দিকটা দেখো একে অপরের সাথে কিন্তু মোটামুটি 90 ডিগ্রি কোণে কাজ করছে, ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা মোটামুটি জানলাম। এইবার ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। ডান হস্ত নিয়ম দিয়ে তারের দিকে আমরা বৃদ্ধাঙ্গুলি রাখবো, অন্য আঙ্গুলগুলি দ্বারা চৌম্বক ক্ষেত্র। দুইটা কিন্তু দুই রকম ভাইয়া, একটাতে কর্ক স্ক্রু দিয়ে বৃদ্ধাঙ্গুলি দ্বারা চৌম্বক ক্ষেত্র, আর এইখানে অন্য আঙ্গুলগুলি দ্বারা চৌম্বক ক্ষেত্র। বৃদ্ধাঙ্গুলি দ্বারা বিদ্যুৎ প্রবাহের দিক, এই যে বিদ্যুৎ প্রবাহ এই দিকে হলে বাকি আঙ্গুলগুলো দ্বারা বি বুঝাবে। তাহলে চৌম্বক ক্ষেত্রের সূত্রটা কি? কিউ ভিবি সাইন থিটা। তাহলে চৌম্বক ক্ষেত্রের উপর ক্রিয়াশীল বল
বলের মান কিসের উপর নির্ভর করে? চার্জের মান, চৌম্বক ক্ষেত্রের মান, চার্জের বেগ, মধ্যবর্তী কোণ। পরীক্ষায় কিন্তু এই চারটা কথাই আসবে, কিউ ভি সাইন থিটা মনে রাখলেই হয়ে গেল। কাগজের তলে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশনা, যদি কাগজ তলের বাইরের দিকে যায় তাহলে আমরা ডট ব্যবহার করি, কাগজ তলের ভিতরের দিকে গেলে সেটাতে আমরা ক্রস ব্যবহার করি, তাই না? এইটা আমরা জানি। কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা, এই সংজ্ঞা থেকে তুমি করবা কয়েকটি প্রয়োজনীয় একক। এখান থেকে এখন যা পড়বা তাই কালকে পরীক্ষায় আসবে। তাকিয়ে দেখো, চৌম্বক ফ্লাস্ক, চৌম্বক ফ্লাক্সকে সাই দ্বারা প্রকাশ করা হয়। সাই এর একক ওয়েবার বা টেসলা মিটার স্কয়ার বা নিউটন অ্যাম্পিয়ার, নিউটন মিটার পার অ্যাম্পিয়ার। এইবার চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, চৌম্বক ফ্লাক্স ঘনত্বকে বি দ্বারা প্রকাশ করা হয়। বি মানে কিন্তু চৌম্বক ক্ষেত্র, যেটাই চৌম্বক ফ্লাক্স ঘনত্ব সেটাই কিন্তু চৌম্বক, সেটাই কিন্তু চৌম্বক ক্ষেত্র। তাহলে দেখো চৌম্বক ক্ষেত্রের একক তুমি কিন্তু একটু আগে পড়ে এসেছো, টেসলা। চৌম্বক ফ্লাক্স ঘনত্বের একক কিন্তু টেসলা। টেসলা মানে ওয়েবার মিটার, ওয়েবার পার মিটার স্কয়ার, সেটাই হলো নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, নিউটন পার মিটার পার কুলম্ব সেকেন্ড। ভাই মাত্র অল্প একটু পড়বা, এইটুকু তো পারতেই হবে। এক টেসলা সমান 1000 গজ, 10,000 গজ, ঠিক আছে? এই দুটা উল্টাপাল্টা কোনোভাবেই করা যাবে না, চৌম্বক ফ্লাক্স আর টেসলা কোনোভাবেই উল্টাপাল্টা করা যাবে না। এইবার বায়োট স্যাভার্টের সূত্র, যার অপর নাম ল্যাপ্লাসের সূত্র। সূত্রটা প্রদান করেছেন ল্যাপ্লাস, কিন্তু ল্যাপ্লাসের সূত্রটাকে প্রমাণ করেছেন বায়োট স্যাভার্ট, সেই জন্য বায়োট স্যাভার্টের সূত্র। পরীক্ষায় প্রশ্ন আসবে, যে কোনো আকারের পরিবাহী ও বিভিন্ন তড়িৎ বণ্টনের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয়ে এই সূত্র প্রয়োগ করা যায়। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে বায়োট স্যাভার্টের সূত্রের প্রয়োগটা কিসে? দেখো, চৌম্বক ক্ষেত্র বের করার জন্য আমরা বি এর মান বের করব। এখন বায়োট স্যাভার্টের সূত্রটা কি? এই সূত্র তুমি সবাই, এই সূত্র যাদের এই শর্ট সিলেবাসে ছিল আমার যতদূর মনে পড়ে, এটা শর্ট সিলেবাসে ছিল না? না ভাইয়া, আচ্ছা, না থাকলে খুব ভালো। জাস্ট সূত্রটা পড়তে হবে, জাস্ট সূত্রটা দেখো। শূন্য মাধ্যমে বায়োট স্যাভার্টের সূত্র, বি সমান মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিয়াল সাইন আলফা বাই আর স্কয়ার। মাত্র 3 থেকে 4টা লাইন পড়বা, এতে কোনো সিলেবাসের দিকে তাকার দরকার নাই আর। তাহলে দেখো, এটা একটা ধ্রুবক মিউ নট বাই 4 পাই, আই এর সমানুপাতিক, দৈর্ঘ্যের সমানুপাতিক, কোণটার সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক, এটা এই জায়গায় লেখা আছে। তিনটা জিনিসের সমানুপাতিক, একটার ব্যস্তানুপাতিক, এটাই বায়োট স্যাভার্টের সূত্র। পূর্ণ মাধ্যমে মিউ নটের জায়গায় শুধুমাত্র মিউ হবে, কারণ মিউ নট হলো শূন্য মাধ্যমের প্রবেশ্যতা, বাকি সবটাই হুবহু সেম। বায়োট স্যাভার্টের সূত্রের প্রয়োগ, লম্বা সরল তারের জন্য এই সূত্রটা দেখতে কেমন হবে? লম্বা সরল তারে চৌম্বক ক্ষেত্রের মান কেমন হবে? লম্বা সরল তারে চৌম্বক ক্ষেত্রের মান হবে শুধুমাত্র একটা লাইন, b ইকুয়াল টু মিউ নট আই বাই টুয়াইস পাই a। আর একটা কিছু পড়বা না, দ্যাটস ইট। এইবার বৃত্তাকার কুণ্ডলিতে, বৃত্তাকার কুণ্ডলী, লম্বা তার না, এবার বৃত্তাকার কুণ্ডলিতে মিউ নট ni বাই টুয়াইস r,
বা মিউ নট আই বাই টুয়াইস আর, এন দেওয়া থাকতেও পারে না থাকতেও পারে ভাইয়া। এটাতে মিউ নট আই বাই টুয়াইস আর, আর এইটাতে মিউ নট আই বাই টুয়াইস পাই এ, একটাতে আর আর একটাতে পাই এ। আর হলো এখানে ব্যাসার্ধের মানটা দেখতে পাচ্ছ, আর লম্বা সরল তারে এ হলো মধ্যবর্তী দূরত্ব, সেখানে পাই আছে। বৃত্তাকার তারের ক্ষেত্রে পাইটা কিন্তু নাই। এই ছোট্ট কথাটা খেয়াল করে দিলাম। তাহলে আমরা জেনে গেলাম, ঠিক আছে। ওকে, দিক তো তোমাদেরকে আমি কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে বলেছি, এবং আমি কিন্তু এখানে আমি এখানে দ্বিমাত্রিক আমার পেজটা, আমি চাইলেও এদের মধ্যে সম্পর্কটা বুঝাতে পারছি না। সবকিছু কিন্তু লম্ব বরাবর ভাইয়ারা আমার। ধরো বৃত্তাকার তার, তাই তো, ক্লকওয়াইজ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, ক্লকওয়াইজ। বলতো চুম্বক ক্ষেত্রের দিকটা কোন বরাবর হবে, ভেতরের দিকে না বাইরের দিকে? ভেতরের দিকে। ভেতরের দিকে, ক্লকওয়াইজ। তাহলে চুম্বক ক্ষেত্রের দিকটা হবে ভেতরের দিকে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ হতো তাহলে হতো বাইরের দিকে। এটাই এই জায়গায় বলা আছে দিকে, এবং লম্ব বরাবর। এই পার্থক্য, এই কথাটুকু বুঝতে হবে, এগুলোর কোনো অঙ্ক এই পর্যন্ত আসেনি। অ্যাম্পিয়ারের সূত্র, অ্যাম্পিয়ার বিজ্ঞান যার নাম এতদিন পড়েছো, তার দেওয়া সূত্র কিন্তু তোমরা কখনোই পড়ো নাই। আজকে তোমরা অ্যাম্পিয়ারের সূত্র পড়বা। অ্যাম্পিয়ারের সূত্র হলো কোন বদ্ধ পথ বরাবর কোন চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন পথটি দ্বারা বেষ্টিত ক্ষেত্রফলের ভেতর প্রবাহিত মোট প্রবাহ মাত্রার এই যে মিউ নট গুণ। তাহলে সমাকলন বলছে, তাকায় দেখো, এই যে সমাকলন, সূত্রটা দেখো, তাহলে প্রবাহ মাত্রার মিউ নট গুণ, এই যে প্রবাহ মাত্রার মিউ নট গুণ, আর এই যে রৈখিক সমাকলন করেছে আমরা দেখতে পাচ্ছি, দিকে তাকায় চিনতে পারতে হবে, এটা হলো অ্যাম্পিয়ারের সূত্র। এই সূত্র বুঝতে পারলে পারলি, না পারলে নাই, তাতে কিছুই যায় আসে না। পরীক্ষায় নিচের কোনটা অ্যাম্পিয়ারের সূত্র যদি আসে তুমি জাস্ট দাগাই দিবা। ঠিক আছে, আমরা তো জেনে গেলাম। এইবার অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করেও কিন্তু আমরা বায়োট-স্যাভার্টের যে সূত্রটা, সেই সূত্রের মতো হুবহু সেম রাশি পাই। ওকে, বৃত্তাকার তারের জন্য আমরা একই রকম ওই যে মিউ নট আই বাই টুয়াইস পাই টুয়াইস আর, সেই সূত্রটাই আমরা এখানে ঘুরে ফিরে পাচ্ছি। তো একই কথা। তাহলে আমরা এর সাথে সাথে বায়োট-স্যাভার্টের সূত্র পড়া শেষ করে দিলাম। এইবার দেখো, গতিশীল চার্জের উপর চৌম্বক বল, পড়াটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। হেডলাইন থেকে প্রশ্ন আসবে, গতিশীল চার্জের উপর যে চৌম্বক বল সেটাকে কি বল বলে? সেটাকে লরেন্জ বল বলে। কি পড়ছি সেটা বোঝার চেষ্টা করো। এতক্ষণ আমরা পড়ছিলাম যে একটা তার, সেই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সেই তারের মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে সেই তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, সেই তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে। এইটাই আমরা এতক্ষণ পড়লাম। কতটুকু চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে সেটা আমরা বায়োট-স্যাভার্টের সূত্র এবং ল্যাপ্লাসের সূত্র দ্বারা বের করলাম। এইবার আমরা পড়ব যে এইটা একটা চৌম্বক ক্ষেত্র আছে, এটা একটা চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্রে একটা চার্জ দৌড়ে বেড়াচ্ছে, এই চার্জটা এখান থেকে এখানে গেল। এখন প্রথম কথা হলো যে গতিশীল চার্জ এ তো নিজেও একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে,
কারণ নিজে দৌড়াচ্ছে, নিজে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করাচ্ছে, আবার সে আছেই একটা চৌম্বক, অলরেডি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যেই আছে। তাহলে এর উপরে আসলে কতটুকু বল প্রযোজ্য হবে? জিনিসটা কি বুঝতে পারলা? কয় ধরনের বল প্রযোজ্য হবে? 2 ধরনের। 2 ধরনের। তার উপরে এই বি একটা প্রভাব ফেলবে এবং সে যে দৌড়ে যাচ্ছে সেটার জন্য একটা প্রভাব তো আছেই। সব মিলায় এটাকে বলে লরেঞ্জ বল। লরেঞ্জ বল ভাই তেমন কিছুই না, তোমাকে আমি অলরেডি ক্লাসের শুরুতে এই বিষয়ে একটা আইডিয়া দিয়েছি। লরেঞ্জ বল হলো ওই যে দুইটা বল F ইকুয়াল টু কিউ ই আর F ইকুয়াল টু কিউ ভিবি, এই দুইটার যোগফল। তাহলে কিউটাকে আমরা কমন নেই, ই প্লাস ভিবি, দিস ইজ আওয়ার লরেঞ্জ বল। এই যে এই অংশটুকু কিন্তু আমি সেই জন্য পড়াইছিলাম। এই অংশটার মধ্যে আমরা যদি যোগফল দিয়ে দেই, তাহলেই কিন্তু আমাদের মেইন সমস্যার সমাধান হয়ে গেল। তবে ভালো মতো এই বলটার নাম কি? লরেঞ্জ বল। তাহলেই হয়েছে। ওকে, এখন এখানে গুরুত্বপূর্ণ তুমি তাকায় দেখো, সেইটা হলো তাহলে চৌম্বক ক্ষেত্র এবং বৈদ্যুতিক ক্ষেত্র দুইটাই থাকলে যে বল পাওয়া যায় সেই বলটা হলো এইটা। ওকে, ডান। এইবার আমরা জানবো যে শুধুমাত্র গতিশীল চার্জকে চৌম্বক ক্ষেত্রে রাখলেই সেইটাই শুধুমাত্র বল অনুভব করবে, এবং গতিশীল চার্জই শুধুমাত্র কিন্তু চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারবে। কারণ ভি এর মান 0 হলে এফ ইকুয়াল টু এই সূত্রটাতে ভি এর মান 0 হলে এফ এর মান 0 হয়ে যায়। তাহলে কিন্তু এফ এর মান 0। এইভাবে বলা যায় যে চার্জটা যদি স্থির থাকে তাহলে কিন্তু সে আসলে এই ধরনের কোনো, এখানে দেখা যাচ্ছে যে চার্জ কোনো বল অনুভব করে না। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে গতিশীল চার্জই শুধুমাত্র এই ধরনের বল অনুভব করে। হেডলাইনটাতে তাকায় দেখো, এই গতিশীল চার্জ কতটা গুরুত্বপূর্ণ। ওকে, স্থির চার্জ হলে কিন্তু আর হইতাছে না। সো আমরা এটা জেনে গেলাম। এইবার তাকায় দেখো, চৌম্বক ক্ষেত্রে স্থাপিত বিদ্যুৎবাহী তারের উপর চৌম্বক বল। ভাইয়া এতক্ষণ শুধু বিদ্যুৎবাহী তারেরটা পড়ছিলাম, এইবার সে বিদ্যুৎবাহী তারটাকে কোথায় স্থাপন করলাম? চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলাম। একদম আমরা হেডলাইন পড়ব এবং লাস্টের লাইন পড়ব, পড়ার কিচ্ছু নাই, পড়ে টাইম নষ্ট করার মানেই হয় না। দেখো, চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে স্থাপিত বিদ্যুৎ পরিবাহীর উপর কোনো বল ক্রিয়া করবে না। তাহলে যদি শুধু লম্বভাবে তুমি চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে তারটাকে স্থাপন করো শুধুমাত্র, তাহলেই চুম্বক বল সেখানে কাজ করবে। তো এই যে এই কথাটা, এটি আমাদেরকে জানতে হবে। তাহলে এই একটা ক্ষেত্রের মধ্যে তুমি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে তুমি একটা বিদ্যুৎবাহী তার স্থাপন করবা। বল পাইতে চাইলে 90 ডিগ্রি কোণে স্থাপন করতে হবে, আর যদি বল না পাইতে চাও তাহলে 180 ডিগ্রি বা সমান্তরালে স্থাপন করতে হবে, তাহলে সে কোনো বল অনুভব করবে না। এই কথাটি আমাদেরকে আপাতত শিখে রাখতে হবে। দ্যাটস ইট, এগুলো কার কিচ্ছু করার নাই। ওকে, এইবার একটা গুরুত্বপূর্ণ টপিক তাকায় দেখো, দুইটা বিদ্যুৎবাহী সমান্তরাল তারের মধ্যে ক্রিয়াশীল বল। এটা না বুঝলে পরীক্ষায় উত্তর করতে পারবে না। সমান্তরাল তার, দেখো একটাতে আই এ পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে, আরেকটাতে আই বি পরিমাণ, একটাতে আই এ পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে, আরেকটাতে আই বি পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে। ওকে, এখানে দিন শেষে আমাদেরকে যে দুইটা কথা মনে রাখতে হবে সেটা হলো এই দুটি সমমুখী সমান্তরাল তার পরস্পরকে আকর্ষণ করে, বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে বিকর্ষণ করে। ভাইয়া এই কথাটা মনে রাখা একদম ফরজ, অলরেডি এটা পরীক্ষায় এসেছে। সমমুখী পরস্পরকে আকর্ষণ করবে, বিপরীতমুখী পরস্পরকে বিকর্ষণ করবে।
তাহলে সমমুখী আকর্ষণ বিপরীতমুখী বিকর্ষণ দুইটাই সমমুখী, তাহলে তারা একে অপরকে কি করবে? আকর্ষণ করবে। ভাইয়া সবাই বইয়ের মধ্যে এখন আর এই জিনিস আমি যতটুকু বোঝার জন্য যতটুকু কনসেপ্ট লাগে সেটা দিয়ে দিচ্ছি, পুরো ব্যাখ্যায় আর যাওয়ার টাইমই নাই, এগুলো পড়ে আমার নষ্ট করা মানেই হয় না। এই লাইন পড়লেই পরীক্ষা উত্তর করতে পারবা। সমমুখী আকর্ষণ করে, বিপরীতমুখী বিকর্ষণ করে। তুমি দেখলে সমান্তরাল সমমুখী লিখে দিবা যে আকর্ষণ করে, দ্যাটস ইট। বিপরীতমুখী বিকর্ষণ করে, এই তো। ওকে, তাহলে আমরা জেনে গেলাম। এবার 1 অ্যাম্পিয়ার বলতে এখানে তাকায় দেখো, অ্যাম্পিয়ারের একটা আধুনিক সংজ্ঞা দেওয়া আছে, সেই সংজ্ঞাটা এখানে দেখো। শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে অবস্থিত দুটো সমান্তরাল তারে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলে তারের প্রতি মিটার দৈর্ঘ্যে এত নিউটন বল উৎপন্ন হয় তাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ারের আধুনিকতম সংজ্ঞা হলো এটা। 1 অ্যাম্পিয়ারে কতটুকু বল উৎপন্ন হয়? 2 × 10⁻⁷। এই তথ্যটা তুমি মুখস্থ করবা। 1 অ্যাম্পিয়ারে কতটুকু বল উৎপন্ন হয়? তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম। এগুলো থেকে আর আসলে কিছু পড়তে হবে বলে মনে হয় না। এতক্ষণ যা পড়িয়েছি সেটাকেই কি করা হয়েছে এখানে জানার বিষয় আকারে দেওয়া আছে, ঠিক আছে? তুমি আমরা বলবো যে 1 নাম্বার কথা, স্থির আধানের উপরে কোনো চৌম্বক বল নাই, শুধু গতিশীল আধানের ফলে তড়িৎ প্রবাহের বলও থাকবে, আবার চৌম্বক ক্ষেত্রের বলও থাকবে। স্থির আধানের উপর কিন্তু কোনো থাকে না। আর চার্জটা কখন সবচেয়ে বেশি বল অনুভব করবে? যখন সেটা তড়িৎ ক্ষেত্রের সমকোণে কোনো আধান চৌম্বক ক্ষেত্রের সমকোণে যদি কেউ গতিশীল হয় তাহলে সে সর্বাধিক বল অতিক্রম অনুভব করবে। যদি সমান্তরালে গতিশীল হয় তাহলে কিন্তু কোনো বলই অনুভব করবে না। আর আমরা কিন্তু এটাও জানি যে কোন সূত্রটা কোনটা, সমমুখী পরস্পরকে আকর্ষণ করে, বিপরীতমুখী পরস্পরকে বিকর্ষণ করে, দ্যাটস ইট। এই 5 নম্বর পয়েন্টটা হলো বায়ট-স্যাভার্টের সূত্র। এগুলো আসলে খুব বেশি আসে না, এতক্ষণ যা পড়ালাম এগুলো বিগত বছর প্রশ্ন খুলে দেখো, খুব বেশিবার এগুলো প্রশ্ন আসেনি। এই অঙ্কগুলোর দিকে তো তুমি যদি বইতে পড়তে না চাও তাহলে তো ফিরে দেখারই কোনো সুযোগ বা দরকার অ্যাকচুয়ালি আমাদের নাই। ফাতেমা ভাইয়া 3 নাম্বার পয়েন্ট একটু আরেকবার বলবেন, এটা বুঝি নাই। 3 নাম্বার পয়েন্ট তো দাগাই দেই নাই। 3 নাম্বার পয়েন্ট তো আপু সূত্র দুইটা দেওয়া, এইটা নাকি এইটা না 4? জানার বিষয়ের উপর এটা। জানার বিষয়ের উপর একটা। আমি তো আগেই বললাম যে 90 ডিগ্রি কোণে চৌম্বক ক্ষেত্রের সাথে, এটা হলো বি, পুরাটাই হলো বি, বি এর সাথে চার্জের গতির দিক হতে হবে 90 ডিগ্রি, তাহলে চার্জটা সবচেয়ে বেশি বল অনুভব করবে। সবচেয়ে বেশি বল কোন কোণে অনুভব করবে? 90 ডিগ্রি। আর একদমই বল অনুভব করবে না কোন কোণে? 180 ডিগ্রি। আর মাঝামাঝি বল অনুভব করবে হলো বাকি যে কোনো কোণে। তো এই যে আমরা সাইন থিটা পড়ি না, F = কিউ ভি বি সাইন থিটা, এই সাইন থিটার মান 90 ডিগ্রি হইলেই তো ভাই শুধুমাত্র মানটা এই জায়গায় 1 হবে। আর সাইন থিটার মান যদি 0 হয় তাহলে মান কত হয়ে যাবে? 0। তারপরে চার্জটা কোনো ধরনের বল অনুভব করবে না। জিনিসটা কি বুঝলে? জি ভাইয়া। সো দ্যাটস ইট। এটাই বারবার বলার চেষ্টা করা হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রের সাথে তড়িৎ ক্ষেত্রের দিকের মান কোনটাকে অবশ্যই 0 আর 180 হওয়া যাবে না, বাকি যে কোনোটা হলেই হবে। 90 হলে মানটা হবে সর্বাধিক। সো ডান। এইবার হলো হল ক্রিয়া বা হল প্রভাব। এটা কিন্তু ওই তোমার হল রুম না, হল এই পরীক্ষাটা সম্পাদন করেন কেন? দুইটা জিনিস জানার জন্য। একটা হলো কোন প্রকৃতির চার্জ এই জায়গায় আছে আর কতগুলো চার্জ এই জায়গায় আছে। কোন এখানে একটা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ধরো একটা তারে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সেই বিদ্যুৎটা পজিটিভ চার্জ দিয়ে হচ্ছে নাকি নেগেটিভ চার্জ দিয়ে হচ্ছে, সেই বিদ্যুৎটাতে কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে, প্রকৃতি এবং সংখ্যা জানার জন্য যে পরীক্ষাটা করা হয়
তার নামই হলো হল পরীক্ষা। সেই হলের পরীক্ষা দেখো, এই যে হলের পরীক্ষা তাহলে আমরা কি জন্য করি এই কথাটা সবার আগে জানতে হবে। দুইটা জিনিস জানার জন্য, এক হলো চার্জের প্রকৃতি নির্ণয়, দেখো এখানে তিনি এই যে সূত্র আবিষ্কার করেছেন কিভাবে চার্জের প্রকৃতি নির্ণয় করা যায়, আর একটা হলো চার্জের সংখ্যা নির্ণয়। এবং যখন আমরা চার্জের সংখ্যা বাইর করতে যাই তখন একটা নতুন টপিকের জন্ম হয়, তার নাম হলো হল ভোল্টেজ। যেই হল ভোল্টেজকে আমরা VH দ্বারা প্রকাশ করি, এবং দিন শেষে সূত্রটা দাঁড়ায় হলো অনেকটা এইরকম। বৈদ্যুতিক ক্ষেত্র E ইকুয়াল টু হল ভোল্টেজ বাই ডি, বা হল ভোল্টেজ ইকুয়াল টু ED। তুমি এটা মনে রাখবা, হেড, তাই না? এইটুকু জানলে হয়ে গেল। তো আমরা তো নরমালি ভোল্টেজের সাথে তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক আমরা জানি, বেশিরভাগ ক্ষেত্রেই ভি আর ই সমান, কিন্তু হল ভোল্টেজ বের করার সময় আমাদেরকে ডি দ্বারা এটাকে গুণ করতে হবে। আচ্ছা হলো, আরেকটা সূত্র চার্জের সংখ্যা আমরা নির্ণয় করতে পারি কোন সূত্র দ্বারা? এই যে ভাই এন ইকুয়াল টু জেবি বাই কিউই। কিউই মানে তো তুমি জানোই এফ ইকুয়াল টু কিউই, এটা কোথা থেকে আসছে বুঝতেই পারছো। বি মানে কিন্তু চৌম্বক ক্ষেত্র, এটাও কিন্তু সবকিছু ঠিক আছে। তো বি বাই কিউই হয়ে গেল, কিন্তু এখানে আমরা আরেকটা নতুন অক্ষর বের করলাম, একক আয়তনে প্রযোজ্য চার্জ। একক আয়তনে প্রযোজ্য চার্জের জন্য এখানে তুমি তাকায় দেখো জেবি বাই কিউই, এই যে এইটুকুই। এখন এখান থেকে ভাইয়া কি ধরনের প্রশ্ন আসবে? আমাদেরকে প্রশ্ন করতে পারে যে হল ভোল্টেজ থেকে ভাইয়া যে পড়লাম, এখান থেকে প্রশ্নটা আসবে কি? এখান থেকে আমাদের মেইন প্রশ্ন হবে নিচের কোনটি হল ভোল্টেজের রাশিমালা, বা নিচের কোনটি হল ভোল্টেজের তোমার হল ভোল্টেজের রাশিমালা, বা নিচের কোনটি চার্জের সংখ্যা নির্ণয়ের রাশিমালা। তো চার্জের সংখ্যা নির্ণয়ের রাশিমালা, এই কথাটা আমাদেরকে আসলে মনে রাখলেই, এই কথাটা মনে রাখলেই আসলে হয়ে যায়। ঠিক আছে, তো আমরা সেইটাই অ্যাকচুয়ালি মনে রাখার চেষ্টা করব। হল ভোল্টেজের রাশিমালা দুইটা, আমরা সেই দুইটা কথাই অ্যাকচুয়ালি মনে রাখার চেষ্টা করব। তাহলে হল ভোল্টেজের দুইটা রাশিমালা তুমি জানলা। এখানে আসলে আহামরি তেমন কিছু নাই, তবে এই ভোল্টেজটাকে যে হল ভোল্টেজ বলে সেই কথাটা আসলে সবাইকে জানতে হয়। ওকে, ঠিক আছে। এখানে একটা রাশি আছে, যে রাশিটাকে বলা হচ্ছে জে, এবং মোস্ট প্রবাবলি জে দ্বারা তোমার এক্সাক্ট যে আমার মনে হয় যে এইটার নাম হলো, এই যে দ্বারা এটাকে মূলত বোঝানো হয় হলো তোমার হল কোএফিসিয়েন্ট। হ্যাঁ, বৃষ্টি শুনতে পাচ্ছ? হ্যালো ভাইয়া, এটা তো ওই বিদ্যুৎ প্রবাহ ঘনত্ব যে দ্বারা। হতে পারে, আমি নিশ্চয়ই, আমি একটু ভুলে গেছি, আমাকে দেখে নিতে হবে। সো এই যে দ্বারা একটা মান বোঝানো হয়, আমি নিশ্চিত না যে দ্বারা কি বোঝানো হচ্ছে। হাইয়েস্ট এখান থেকে যদি প্রশ্ন আসে, দ্য কোয়েশ্চেন শুড বি যে কোনটি রাশিমালা যে মোস্ট প্রবাবলি বিদ্যুৎ প্রবাহ ঘনত্ব, আমি নিশ্চিত নাই, ভুলে গেছে আসলে। হায়দার বলো ভাইয়া। ভাই পুরানো বইতে আছে যে হচ্ছে বিদ্যুৎ প্রবাহের ঘনত্ব। তাহলে তো হয়ে গেল প্রবাহের ঘনত্ব। ঠিক আছে, তাহলে না একটা জিনিস একটু খেয়াল করো, এগুলো আমরা পড়বো, তবে এগুলো পরীক্ষার আগে রাতে পড়ার মতো কিছু না, জাস্ট জেনে রাখা ভালো। পরীক্ষার আগের মাসে পড়া ঠিক আছে, কোনোটাতে কিন্তু স্টার নাই, এগুলো কিন্তু খুব আহামরি পড়া এই পর্যন্ত কোনোদিনই আসেনি। এইবার তাকায় দেখো টর্কের মান, এটাও আসলে কোনোদিনই আসতে দেখিনি, তারপরে তাকায় দেখো টর্ক। টর্ক টর্ক কখন হয়? গতিশীল প্লাস ঘূর্ণনশীল। দেখো প্রবাহী লুপ মানে তো গোল, লুপ মানে তো প্যাচ, তো ক্রিয়াশীল টর্ক। টর্কের মান এগুলো ভাই এই জীবনে কখনো আসে না, তারপরও জাস্ট সূত্রটা জানতে হবে। টর্কের মান তাকায় দেখো, টাউ ইকুয়াল টু এম ক্রস বি। এই যে এম, এটা হলো চৌম্বক ভ্রামক। ভাই হয়ে গেল পড়া, দ্যাটস ইট।
টাউ ইকুয়াল টু এম ক্রস বি, এটা জানলেই তোমার হয়ে গেছে। এগুলো আর কিচ্ছু করার দরকার দেখছি না আমি, একদম বাদ। এগুলো আসলে এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় না। ওকে, এগুলো আমি কিছুই দেখাই দিচ্ছি না, শুধু একদম এই টপিকের লাস্ট লাইন, একটা টপিক একটা পড়া। কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন, মুভিং ইলেকট্রন ইন অরবিট। অরবিটে যখন ইলেকট্রন গুলো ঘোরে, তখন দেখো এখানে একটা সুন্দর কথা বলা হয়েছে, এখানে একটা শব্দ বলা হয়েছে, একটা কক্ষপথে যখন ইলেকট্রন ঘোরে, সেই ইলেকট্রনের চৌম্বক ভ্রামক, সেই ইলেকট্রন ঘুরছে, এবং আমরা সবাই জানি যে ইলেকট্রন যখন ঘোরে তখন কিন্তু ইলেকট্রনটা যখন ঘোরে তখন চারপাশে একটা কি তৈরি হয়, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এইবার সেই চৌম্বক ক্ষেত্রের ভ্রামক, ভ্রামক মানেই হলো টর্ক বা ভ্রামক, সেই চৌম্বক ভ্রামকের ন্যূনতম মানের মান কত? ন্যূনতম মানটার নাম হলো বোর ম্যাগনেট্রন, এবং সেটাই বলা আছে ইলেকট্রন যখন ঘোরে সেইটার ন্যূনতম ভ্রামকের মান হলো বোর ম্যাগনেট্রন, এবং 1 বোর ম্যাগনেট্রন সমান কত? এই তথ্যটা পড়লেই হয়ে গেল। দ্যাটস ইট। আর এই যে তাহলে চৌম্বক ভ্রামকের মান বের করার সূত্রটা কি দেখো, m ইকুয়াল টু EH/4πm। তোমার যদি পড়তে ভালো লাগে পড়বা, বাট আমি এটা দেখানোর জন্য দেখাই দিলাম, কিন্তু পরীক্ষার জন্য এইটাই আসবে। বোর ম্যাগনেট্রন কি জিনিস? ইলেকট্রন যে ঘুরছে, সেই ইলেকট্রন যে ঘুরছে সেইটার জন্য কতটুকু চৌম্বক ভ্রামক সর্বনিম্ন পরিমাণে হতে পারে। ভাইয়া শোনা যাইতেছে না? শোনা যায় না। সাউন্ড জি শুনতে পাচ্ছি ভাইয়া। দেখো একটা কথা বলা আছে, কোন পদার্থে যদি ইলেকট্রন গুলো সব বিপরীতমুখী স্পিনে ঘুরতে থাকে, ভাই এক একটা এক এক দিকে ঘুরতেছে, পদার্থটার মধ্যে এক একটা জিনিস এক এক দিকে ঘুরতেছে, এইদিকে 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 এইদিকে, একে অপরের বিপরীত দিকে। সেই চৌম্বক পদার্থের নেট চুম্বকত্ব হবে 0, তাকে বলা হয় ডায়াচুম্বক পদার্থ। তাহলে বিপরীত দিকে। আর যদি আংশিকভাবে বিন্যস্ত থাকে তাহলে তারা সামান্য চুম্বকত্ব প্রদর্শন করে, তাদেরকে বলে প্যারাচুম্বকত্ব পদার্থ। তাহলে আমাদের যে চৌম্বক ক্ষেত্রের উৎপত্তি, চৌম্বক ক্ষেত্র যে উৎপত্তি লাভ করে, চৌম্বক ক্ষেত্র যে উৎপত্তি লাভ করে সেটা মূলত ইলেকট্রনের ঘূর্ণনের ফলেই। ইলেকট্রনের ঘূর্ণন গুলো যদি একে অপরের বিপরীত দিকে হয় তাহলে পদার্থটা হয়ে যাবে অচৌম্বক, ডায়াচুম্বক। আর যদি মোটামুটি আংশিক ভাবে থাকে তাহলে সেটাকে বলে প্যারাচুম্বক। আর যদি পুরোপুরি সবগুলো বিন্যস্ত থাকে, সবাই একই দিকে ঘোরে, তাহলে সেই পদার্থটাকে বলে চৌম্বক পদার্থ। এইবার পৃথিবীর নিজস্ব চৌম্বকত্ব আছে যেটাকে বলে টেরেস্ট্রিয়াল ম্যাগনেটিজম। ডক্টর গিলবার্ট এটা আবিষ্কার করেন, এবং তিনি কিন্তু একজন ডাক্তার ছিলেন। তিনি বলেছেন পৃথিবী একটা চুম্বক। বুঝলাম না, আর ডাক্তারি পড়ালেখা বাদ দিয়ে কেন এগুলা করতে গেল? ও বোধহয় মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমার মতো কাউকে না কাউকে পড়াচ্ছিল বোধহয়, তখন সেই বিষয়ে পড়ালেখা করতে চাই, গবেষণা করে এটা আবিষ্কার করে দিচ্ছে। না হলে তোর কোনো কারণ দেখতেছি না আমি। সে যাই হোক, এখন
এই যে পৃথিবীর চুম্বকত্ব কে প্রমাণ করেছেন? ডক্টর গিলবার্ট। ছবির দিকে তাকায় দেখো, পৃথিবীর নিচে এরকম একটা বড় চুম্বক আছে। এখন এই চুম্বক কিন্তু আসলেই আছে, হ্যাঁ, মানে এমন না যে চুম্বক নাই। তবে ছবিতে আমরা হয়তো যেভাবে কল্পনা করছি একটা বিশাল চুম্বকের দণ্ড এপার থেকে ওপারে চলে গেছে, ব্যাপারটা আসলে সেই রকম নাও হতে পারে, তো ব্যাপারটা তেমন না। তবে এই বরাবর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটা এই বরাবর বিস্তৃত, এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটা অ্যাকচুয়ালি এইভাবেই কাজ করে। মাটি খুললে একটা চুম্বকে দেখা পেয়ে যাওয়া, ব্যাপারটা কিন্তু এমন না। ওকে, পৃথিবীর পুরো গ্রহটার চৌম্বক ক্ষেত্র এইভাবেই কাজ করে। এবং খেয়াল করো, এইটা হলো পৃথিবীর উত্তর মেরু, ভৌগোলিক উত্তর মেরু, এইটা হলো ভৌগোলিক দক্ষিণ মেরু, বুঝাই যাচ্ছে। কিন্তু ভৌগোলিক উত্তর মেরুতে থাকে চৌম্বকের দক্ষিণ মেরু, দেখা যাচ্ছে, আর ভৌগোলিক দক্ষিণ মেরুতে থাকে চুম্বকের উত্তর মেরু, উল্টা। আর আমাদের উত্তর মেরু দক্ষিণ মেরু তো সোজা, এটা কিন্তু বাঁকা। তাহলে এই যে কোণটা উত্তর মেরুর সাথে চুম্বকের দক্ষিণ মেরুর কোণ, আর চুম্বকের দক্ষিণ মেরুর সাথে চুম্বকের উত্তর মেরুর সাথে ভৌগোলিক দক্ষিণ মেরুর যে কোণ, এই কোণটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এই কোণটা কত? 18 ডিগ্রি। কত ডিগ্রি কোণ করে আছে? এই কোণটার মান 18 ডিগ্রি। আর দূরত্ব কতটুকু তাকায় দেখো, ভৌগোলিক উত্তর মেরু হতে চুম্বকের দক্ষিণ মেরুটা 2500 কিলোমিটার পশ্চিমে, ছবিতেই দেখা যাচ্ছে এটা পশ্চিম। আর ভৌগোলিক দক্ষিণ মেরু হতে চুম্বকের উত্তর মেরুটা 2200 কিলোমিটার পূর্বে অবস্থিত, তার মানে একটু কোণাকুণি অবস্থিত। এখন চুম্বকের যে উত্তর মেরু, সেই উত্তর মেরু দেখো, সাধারণ চুম্বকের উত্তর মেরুকে আমরা বলি উত্তর সন্ধানী, উত্তর মেরুর অপর নাম উত্তর সন্ধানী, আর দক্ষিণ মেরুর অপর নাম দক্ষিণ সন্ধানী, এইটুকু মনে রাখতে পারো। তবে গুরুত্বপূর্ণ, উত্তর মেরুকে বলা হয় লাল মেরু, নীল মেরু, আর দক্ষিণ মেরুকে বলা হয় লাল মেরু। এবং বলা হয় বলেই কিন্তু আমরা ক্ষান্ত দিই বলে, বলা হয় বলেই যে আমরা ক্ষান্ত দিয়ে দেই তা কিন্তু না। আমরা অ্যাকচুয়ালি যেটা করি সেটা হলো যে এরকম ভাবেই দিক নির্দেশ করি। তো তাহলে তাকায় দেখো, কোনটাকে কি বলা হয়? আমরা দেখতে পাচ্ছি যে উত্তর মেরুকে নীল মেরু, দক্ষিণ মেরুকে লাল মেরু বলা হয়। ভাইয়া এটা কিন্তু ভূচুম্বকের, এইটা ভূচুম্বকের। ওকে, আমরা মনে রাখবো উনি দলে, উ বলতে উত্তর মেরু, উত্তর মেরুর নাম নীল মেরু, দক্ষিণ মেরুর নাম লাল মেরু, যাতে পরীক্ষা হলে উল্টা পাল্টা না করে ফেলো যে কোনটা নীল ছিল কোনটা লাল ছিল। ওকে, সো আমরা জেনে গেলাম। আমার কেন যেন মনে হচ্ছে এই প্রশ্নটা আমি যে বছর ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম সেই বছর আসছিল। কারো জানা আছে নাকি এই প্রশ্নটা মেডিকেলে আসছে কিনা? ভাইয়া 18 কোণ এটা ছিল 14-15 ভাইয়া, ওই 18 কোণ না, এটা ছিল 14-15। ঠিক আছে, একটু চেক। কোনটা দেওয়া আছে 14-15-তে আসছে, তাই তো? আচ্ছা জি ভাই, ঠিক আছে। তারপরে একটু চেক করে নিই, কেন জানি মনে হচ্ছে কোনবার পরীক্ষায় আসছে। ওকে,
কি রে তোর ওখানে এত পাখি ডাকে, এত শব্দ তোর ওখানে, বলিস কি? তুই কি বনে জঙ্গলে থাকিস নাকি? না ভাইয়া, আমার ওইখানে ডাকতেছে, ও বাগান অঞ্চল। বাপরে বাপ, তোরা তো দেখি পুরো একদম প্রাকৃতিক পরিবেশে কঠিন ভাবে বসবাস করছিস, বেশ ভালো। আহ আসছে বলে আমি খুঁজে পেলাম না, কিন্তু কেন যেন মনে হচ্ছে যেটা এসেছে। সে যাই হোক, এখানে আসে নাই, কিন্তু ফাতেমা জি ভাইয়া, এটা আসছে কত এই প্রশ্নটা। ভাইয়া খুব সম্ভবত 14-15 সালে, সালটা মনে নাই তো, কিন্তু আসছে, আমি পড়ছি। আমারও মনে হচ্ছে আসছে, সরাসরি না হলে আসার কথা অ্যাকচুয়ালি এটা। হ্যাঁ, এই যে উনি লাল, উনি দলে, এটা আমাদের মনে রাখতে হবে। Wow, দেখছো কি পরিমাণ শব্দ। ঠিক আছে, তো আমরা তাহলে জানলাম যে এটা গুরুত্বপূর্ণ। সাইদ বলো কত সালে আসছে? ভাইয়া, যে অক্ষ, চুম্বক অক্ষ আর ভৌগোলিক অক্ষর যে কোণের মানটা, এটা যে 2014-15 সেশনে আসছিল, কোশ্চেনটা ওখানে 17 ডিগ্রি দেয়া আছে। ওটাই দেখাবা, এগুলো বুদ্ধি করে দেখাতে পারি। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, যেটা দেখে তো মেজাজটা গরম হবে যে করলাম কি, ব্যাটাটা দিয়ে রাখছি কি, কিন্তু বুদ্ধি করে দিয়ে দিতে হবে। তাহলে আমরা জেনে গেলাম ওকে। ডান, এগুলো পড়ানো শেষ করলাম। পৃথিবী একটা বিরাট চৌম্বক, পৃথিবীর চৌম্বকত্ব নিয়ে কয়েকটা রাশি, এখানে অনেক কথা বলা আছে। শুধু এটা মনে রাখবা, জ্যামিতিক দৈর্ঘ্য আর চৌম্বক দৈর্ঘ্য কাকে বলে। চৌম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের চেয়ে ছোট। কতটুকু ছোট? দেখো, এটা হলো ওর 85%, 15% ছোট। এবার ভূ চুম্বকত্বের মোট উপাদান 3টা: বিচ্যুতি কোণ, বিনতি কোণ, চুম্বক ক্ষেত্রের আনুভূমিক প্রাবল্য। এখানে যদিও লেখা আছে আনুভূমিক প্রাবল্য, কিন্তু আবার দেখো ব্যাখ্যা দেওয়ার সময় বিচ্যুতি কোণ, বিনতি এবং ভূ চুম্বক ক্ষেত্রের আনুভূমিক ও উলম্ব দুই প্রাবল্যেরই কথা বলা আছে। তাহলে দুই প্রাবল্যেরই আসলে কথা বলা। সো যেহেতু দুই প্রাবল্যের কথাই বলা, অ্যাকচুয়ালি দুটোই হবে উত্তর। ঠিক আছে, সো তাহলে পৃথিবীর ভূচুম্বকত্ব কয়টা জিনিসের উপর নির্ভর করে? 3টা: বিচ্যুতি কোণ, বিনতি কোণ এবং প্রাবল্য। ওকে, বিচ্যুতি কোণ, বিনতি কোণ এবং প্রাবল্য, এইটা পড়বো আমরা। নামটা ইংলিশটা পড়বো। বিচ্যুতিকে বলা হয় ডিক্লাইনেশন, বিনতিকে বলা হয় ইনক্লাইনেশন। ওকে, ডান, ডিক্লাইনেশন এবং ইনক্লাইনেশন। তাই বিচ্যুতি কোণটা কোনটা? বিচ্যুতি কোণ আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর কোন চৌম্বক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী কোণকে ওই স্থানের ভূচুম্বকত্বের বিচ্যুতি কোণ বলা হয়। ব্যাপারটা কিরকম? ছবি একটা দেখালে ব্রেনের মধ্যে বাকি জীবনের জন্য সেট হয়ে যাবে, তোমরা এটা অলরেডি হয়তো বা পারো। তারপরে জাস্ট একটা ছোট্ট ছবি একবার দেখাবো, তারপর আর বিচ্যুতি কোণ ইহজন্মে কখনোই ভুলবা না। ছবিটা দেখো, ভালো একটি ছবি আমরা দেখাবার চেষ্টা করি। তুমি বাজার থেকে, তোমার কাছে যদি কোনো চৌম্বক শলাকা থাকে, তুমি যদি সেটা বাজার থেকে কিনে নিয়ে আসো, সেটাকে তুমি বাতাস থেকে ঝুলাই দিলা, বাতাস থেকে ঝুলাই দিলে সেটা কখনোই পুরোপুরি এরকম সোজা হয়ে থাকবে না, দেখবে যে সেটা একটু বাঁকা হয়ে গেছে। এই যে সেটা উত্তর আর দক্ষিণ মেরু থেকে একটু বাঁকা হয়ে থাকলো, এই বাঁকা হয়ে থাকার কোণটার নামই হলো
বিচ্যুতিকর। যেমন ঢাকায় তুমি যদি একটা চৌম্বক ক্ষেত্রকে তুমি ঝুলাই দাও উপর থেকে, তাহলে এটা ঢাকার ক্ষেত্রে 18 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। খেয়াল করো এটা কোন চুম্বকটা, এটা কিন্তু তুমি যে হাতে যে চৌম্বকটা ঝুলাই দিচ্ছ সেইটা, ঠিক আছে? ওকে। এবং ঢাকায় চুম্বকের উত্তর মেরুটা থাকবে ভৌগোলিক পূর্ব দিকে, তার মানে ঢাকায় যে চুম্বকটা তুমি দিবা সেটা আসলে এইভাবে থাকবে। ওকে, এটা কিন্তু পূর্ব, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যেটা পূর্ব দিকে উত্তর মেরুটা আছে। আর আমাদের মনে রাখতে হবে যে প্লাস কত ডিগ্রি কোণের মানটা আমাদেরকে সবাইকে কোণের মানটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা বলো তো এইখানে বলবে হলো সুজানা, খাদিজা আক্তার সুজানা, ও সোজা না, ও হলো বাঁকা, সোজা না। সুজানা বলো তো আছো নাকি? কথা বলতেছো? হ্যাঁ বলো, আরে কথা তো বলো। আচ্ছা হায়দার বলো, এখানে উত্তর মেরু কোনটা, দক্ষিণ মেরু কোনটা? জি ভাইয়া, উত্তর মেরু কোনটা, দক্ষিণ মেরু কোনটা? লালটা কি ভাইয়া লালটা হচ্ছে উত্তরের সাথে একটু কোণ করে আর কি। বুঝলাম না, লালটা কি উত্তর মেরু নাকি দক্ষিণ মেরু? উত্তর মেরু। শিওর? তবে একটু আগে তো তোমাকে বলাইলাম যে দক্ষিণ মেরু সরি, দক্ষিণ মেরু হবে লাল। জি ভাইয়া। তো লালটা কি এখানে, উত্তর মেরু দক্ষিণ মেরু? দক্ষিণ মেরু। দক্ষিণ মেরু। তোমার কি মনে হয় ফুয়াদ? এটা চৌম্বকীয় দক্ষিণ মেরু হবে, ভৌগোলিক উত্তর মেরু হবে লালটা। চৌম্বকের কি সেটা বলো, উত্তর না দক্ষিণ? চৌম্বকীয় দক্ষিণ মেরু হবে ভাই, চৌম্বকীয় দক্ষিণ মেরু। তাসনিয়া বলো। ভাইয়া দক্ষিণ মেরু। ওয়াও। মুনিরা বলো। ভাইয়া দক্ষিণ মেরু হবে। হাত তুলে। জ্যোতি বলো, জ্যোতি। জ্যোতি। জাকারিয়া বলো। ভাইয়া চৌম্বকের ক্ষেত্রে দক্ষিণ মেরু আর ভৌগোলিক ক্ষেত্রে উত্তর মেরু। ভাই তুমি চুম্বকের কথা জিজ্ঞাসা করতে, সেটা বল ঠিক করে। ভাই সাইড বোরান বলো। ভাইয়া আমিও দক্ষিণ মেরু। দক্ষিণ মেরু তো জীবনে দেখছিস বেটা চুম্বক? বেটা ভোদাই গুলা। উত্তর মেরু ভাই, এটা তো তোর হাতে নেওয়া চুম্বক, এটা তো ভাই তোর হাতে নিয়ে ঝুলাচ্ছিস। এই হাতে নেওয়া চুম্বকটার উত্তর মেরুটা ভাই মাটির নিচে যে চুম্বকটা আছে সেইটার দক্ষিণ মেরু হলো এই মাটির নিচে। এই চুম্বকটা তো মাটির নিচে চুম্বকটা অনুসারে ঘোরাঘুরি করবে। সো মাটির নিচে যেহেতু এটার দক্ষিণ মেরু আছে, তাহলে এই চুম্বকটার উত্তর মেরুটা হবে এই প্রান্তে, এইটা হবে এই প্রান্তে। কারণ উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে, দক্ষিণ মেরু উত্তর মেরুকে আকর্ষণ করে। কথাটা কি বুঝাতে পারলাম? আমাদের চুম্বকগুলো এরকম দিক ঘুরে যায় কেন? কারণ মাটির নিচে একটা চুম্বক আছে এবং সেই মাটির নিচে চুম্বকটার দক্ষিণ মেরুটা আমাদের হাতের নেওয়া চুম্বকের উত্তর মেরুকে আকর্ষণ করবে। তাহলে মাটির নিচে চুম্বকটা লালটা থাকবে এই পাশে, সেই জন্য আমাদের চুম্বকের লালটাও কিন্তু এই পাশে। এবং আমি কিন্তু পড়ানোর সময় বলে দিলাম, ভূচুম্বক ক্ষেত্রের উত্তর মেরুকে বলে নীল মেরু, দক্ষিণ মেরুকে বলে লাল মেরু। সেটা তো ভূচুম্বকের, আমাদের হাতে নেওয়া চুম্বকের না। তাহলে এটা কি উত্তর মেরু? আমি কি বোঝাতে পেরেছি? জি ভাইয়া। তো এই হলো কথা। তাহলে আমাদের হাতে যে চুম্বকগুলো আমরা নেই সেগুলো তো ভাইয়া উত্তর মেরু দক্ষিণ মেরু এইভাবে হবে।
সো যাই হোক, যারা বুঝতে পারলো ভালো, এবং কেন এরকম হয় সেটা ব্যাখ্যাটা তো বুঝতে পারলে, কারণ মাটির নিচে একটা চুম্বক ঝুলে আছে। আর বিনতি কাকে বলে? ইনক্লাইনেশন। বিনতিটা আমরা হিসাব করি এই বরাবর, যেটা ভূপৃষ্ঠের সাথে সমান্তরালে থাকার কথা সেইটা আরেকটু এরকম বেশি বেঁকে যায়, এই কোণটাকে বলা হয় বিনতি। সো ভূপৃষ্ঠের সাথে আনুভূমিক তলের সাথে আনুভূমিক তলের সাথে যেটা ঘটে, আনুভূমিক তলের সাথে, সেটাকে বলা হয় বিনতি। সংজ্ঞাটা পড়লেই হয়ে গেল। বিনতির মান দুই মেরুতে 90 ডিগ্রি। তুমি যদি মেরু দেশে একটা চুম্বক নিয়ে যাও, হ্যাঁ, তুমি যদি একদম উত্তর মেরুতে একটা চুম্বক নিয়ে যাও, তুমি যদি চুম্বকটাকে ছেড়ে দাও, তাহলে একদম দেখবা চুম্বকটা সোজা দাঁড়ায় আছে। ব্যাপারটা এত মজাদার যে তুমি যদি চুম্বকটা নিয়ে যাও, চুম্বকটা দেখবে একদম সোজা দাঁড়িয়ে আছে, একদম দেখবা যে চুম্বকটা সোজা দাঁড়ায় গেছে। ঠিক আছে, চুম্বকটা খাড়া, ওখানে উত্তর মেরুতে গেলে সেটা পুরোপুরি সোজা একদম দাঁড়ায় যাবে, চুম্বকটা সোজা দাঁড়িয়ে যাবে, দাঁড়ায় থাকবে চুম্বকটা মাটির উপরে। ওখানে বিনতি এইরকম হবে। ওকে, আর যখনই আমরা নিরক্ষরেখার তল বরাবর আসতে থাকবো, বিষুব রেখা বরাবর আসবো, তখন সেটা বিনতি হবে 0। বিষুব রেখা বরাবর চুম্বকটা আসলে পুরোপুরি আনুভূমিক ভাবে থাকে। তো এই দুটো লাইন আমাদেরকে পড়তে হবে। জিনিসটা বুঝতে পেরেছো কিনা জানি না। ভূপৃষ্ঠের সাথে যদি সমান্তরালে থাকে তাহলে হলো 0, ভূপৃষ্ঠের সাথে যদি লম্বভাবে চুম্বক ক্ষেত্র দাঁড়িয়ে যায় তাহলে হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি বিনতি হয় দুই মেরুতে। ওকে, আমাদের ঢাকার বিনতি 31 ডিগ্রি। তাহলে আমরা বুঝলাম যে 31 ডিগ্রি চুম্বকটা 31 ডিগ্রি পরিমাণ বাঁকা থাকবে। ইনশাআল্লাহ 31 ডিগ্রি নর্থ, এইটুকু জানলাম। ফাতেমা বলো। ভাইয়া ভারকেন্দ্রটা কি, এটা একটু বুঝিয়ে দেন। ভারকেন্দ্র তোমাদের সবারই আসলে পারার কথা। যাই হোক, ভারকেন্দ্র হলো ওজন কেন্দ্র একটা পদার্থের, যেই পয়েন্টটা দিয়ে ওজন ক্রিয়া করে। তোমার আমার শরীরেরও কিন্তু ভার কেন্দ্র আছে, হ্যাঁ, এবং এই ভার কেন্দ্র দিয়েই আমাদের শরীরের ওজনটা, পৃথিবী তোমার আমাদেরকে আকর্ষণ করে যে কেন্দ্রটা দ্বারা, সেইটাকে বলা হয় ভার কেন্দ্র। এটা এক একটা পদার্থের ক্ষেত্রে এক এক রকম। যেমন আমরা যদি একটা সামান্তরিক আঁকি, সেই সামান্তরিকের কর্ণ বরাবর সেটার ওজনটা ক্রিয়া করে। আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, সেই ত্রিভুজের মধ্যমা বরাবর, সেই ত্রিভুজের মধ্যমা বরাবর তোমার ওজনটা ক্রিয়া করে। এক এক পদার্থের ভার কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি এক এক রকম, এবং চুম্বকের ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি এক এক রকম। আমি একটা তোমাদেরকে ছবি দেখাই দিচ্ছি, তাহলে আর বুঝতে অসুবিধা হবে না। দেখো, এক একটা পদার্থের সেন্টার অফ গ্র্যাভিটি এক এক রকম। এটা তোমরা অলরেডি অনেকে জানো। যেমন তাকায় দেখো, এই ত্রিভুজটার সেন্টার অফ গ্র্যাভিটি এই জায়গায়, এই চাঁদাটার এই দিক দিয়ে তোমার পুরো ওজনটা ক্রিয়া করে। বুঝতে পেরেছ? এই আয়তক্ষেত্রটার এই পয়েন্ট দিয়ে পুরো ওজনটা ক্রিয়া করে। ভার ক্ষেত্রের অপর নাম হলো সেন্টার অফ গ্র্যাভিটি। মানুষেরও ভার কেন্দ্র আছে, তোমার আমার সবারই ভার কেন্দ্র আছে। এবং চলো আমরা দেখি যে আমাদের ভার কেন্দ্রটা কোন দিক দিয়ে যায়, আমাদেরকে কোন দিক দিয়ে পৃথিবী আকর্ষণ করে। মানুষের ক্ষেত্রে তুমি তাকিয়ে দেখো, আমাদের ভার কেন্দ্র আমাদের নাভির ওইখানে। মানুষের সেন্টার অফ গ্র্যাভিটি হলো মানুষের নাভি বরাবর। তুমি এখানে দেখতে পারো, যদিও ছবিটা ছোট হয়ে আছে, এই দেখো, মানুষের সেন্টার অফ গ্র্যাভিটি মানুষের নাভি বরাবর। তোমার নাভি বরাবর তোমার মূলত ওজনটা ক্রিয়া করছে। ওকে, ঠিক আছে। এবং এখানে একটা খুব দারুণ মজার কথা আছে। সেই কথাটা হলো, এটা তোমাদেরকে এখন আমার আসলে পড়ানোর কথা না, কখন আমরা পড়ে যাই, কখন আমরা দৌড়াতে দৌড়াতে পড়ে যাই। হ্যাঁ, কখন আমরা দৌড়াতে দৌড়াতে পড়ে যাই, এখানে একটা সূত্র আছে, তোমাদেরকে মজার সূত্রটা জানিয়ে দিই। আমরা কখন পড়ে যাই, এই আমাদের পড়ে যাওয়াটাও কিন্তু এই সেন্টার অফ গ্র্যাভিটির সাথেই জড়িত। ওকে, সূত্রটা হচ্ছে এমন, এটা একটা এক্সট্রা তথ্য, জীবনেও তোমাদের পরীক্ষা কাজে লাগবে না, তবে এটা তুমি বাস্তব জীবনে জানার জন্য জানতে পারো। সেটা হলো, একটা বস্তু ততক্ষণ পর্যন্ত স্থির থাকবে যদি তার ভার কেন্দ্রটা তার বেস বরাবর অতিক্রম করে। বেস বরাবর অতিক্রম করে বলতে কি বোঝায়? আমাদের দুইটা পা আমাদের হলো বেস, তাই না? আমাদের দুটো পা, এই যে দেখো আমাদের দুইটা পা, সেই পা হলো আমাদের বেস। এই যে
আমি যদি বলি কি হচ্ছে, ডাক দেওয়া যাচ্ছে না, এই যে সো এই যে পায়ের এইটুকু হলো আমাদের বেস। তাহলে ভার কেন্দ্রটা দেখো এই পা বরাবর আছে, কিন্তু দুই পায়ের মধ্যবর্তী আছে। কোনো কারণে পা তুমি প্রসারিত করলা তখনও কিন্তু ভার কেন্দ্রটা মাঝামাঝি থাকবে, কিন্তু কোনো কারণে যদি ভার কেন্দ্রটা এমন হয় যে এই দুই পা থেকে সেটা বাইরে চলে গেল, ঠিক সেই মুহূর্তে তুমি অ্যাকচুয়ালি পড়ে যাবা। সো দেখো এই যে এই মানুষটা দৌড়াচ্ছে, এখনো তাকায় দেখো, যদি এই মানুষ দৌড়াচ্ছে, যদি ভার কেন্দ্রটা দুই পায়ের মধ্যে থাকে, আমরা যদি একটা রেখা টানি তাহলে দেখা যাচ্ছে যে একদম টাইটাই, তাই না? এর ভার কেন্দ্র ওর পায়ের মধ্যেই আছে, দুই পায়ের মধ্যেই আছে, ও এখনো হয়তো বা পড়বে না। এই যদি আরেকটু হেলে যায়, ভার কেন্দ্রটা যদি আরেকটু সামনে চলে যায়, তাহলেই কিন্তু সে ধপাস করে পড়ে যাবে। সেটা সকল বস্তুর ক্ষেত্রে সত্য, যে কখন বস্তুটা উল্টে যায়, কখন বস্তুটা পড়ে যায়, কতটুকু হেলালে। সেই জন্য দেখবা যে চেয়ার, আমরা কিন্তু এটা সবাই পরীক্ষা করতে পারি আজকেই, চেয়ারটাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত হেলালেই হেলালেও সেটা কিন্তু পড়ে না। তুমি যখন ওর চেয়ে বেশি সেটাকে হেলায় ফেলো, তখনই সেটা কিন্তু ধপাস করে পড়ে যায়। জিনিসটা কি বুঝতে পেরেছো? তাহলে সূত্রটা হলো, জি ভাই, যতক্ষণ পর্যন্ত তার বেস দিয়ে অতিক্রম করে ততক্ষণ পর্যন্ত সে বস্তুটা আমাদের স্থির থাকে। যেই মুহূর্তে ভার কেন্দ্র বেসের বাইরে চলে যায়, আমরা সেই মুহূর্তে পড়ে যাই। যাই হোক, এটা আমি জানতাম বলে তোমাদেরকে জানিয়ে দিলাম। এটা তোমাদের বাস্তব জীবনে কাজে লাগলেও তুমি ঠিক তাহলে কতটুকু হেলবা, নাভিটা ততটুকুই হেলবা যতটুকু দুই পায়ের মধ্যে। এত হিসাব করে অবশ্য মানুষ হেলতে পারে না। তুমি হেলতে হেলতে ধপাস করে যখন পড়ে যাবা, তখন আবিষ্কার করবে তোমার নিশ্চয়ই ভার কেন্দ্র তোমার শরীর থেকে, বেস থেকে বের হয়ে গেছিল। যাই হোক, এবার ভূচৌম্বক ক্ষেত্রের আনুভূমিক এবং উলম্ব প্রাবল্য, এটার জন্য দুটো অঙ্ক আছে। একটা তো আনুভূমিক প্রাবল্য, আরেকটা হলো উলম্ব প্রাবল্য। এবং অঙ্কটা বা সূত্রটা আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। সূত্রটার দিকে তাকায় দেখো, সূত্রটা হলো v = h tan ডেল্টা, আবার h = v cot ডেল্টা। একই কথা, জাস্ট v এবং h কে উল্টাপাল্টা করলে ট্যানটা উল্টে যাবে, ট্যান এর উল্টা তো আমরা জানি কট। তো যে কোনো একটা সূত্র মনে রাখলেই তোমার হয়ে গেল। আর মনে রাখতে হবে রাজশাহীতে আনুভূমিক প্রাবল্যের মান 29 ভাই, এইটুকু মনে রাখলেই হয়। আর সবচেয়ে বেশি হয় কোথায় দেখো, সবচেয়ে বেশি হয় 30 থেকে 32, এই বিষুব রেখায় এটা। ওকে, আর দুই মেরুতে কোনো আনুভূমিক প্রাবল্য নাই, এই লাইনটা জানলেই হয়ে যায়। আর ঢাকার বিনতি কোণ 31, ওকে, এটা জানবো আমরা। আর এখানে একটা লাইন আছে, সেটা হলো ঢাকায় চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য এবং আনুভূমিক উপাংশের অনুপাত tan 31 এর সমান। এইটা মানে কি? এইটা মানে হলো, তাকায় দেখো, ডেল্টা = v/h। এই v/h মানে কি? তোমরা তো এই চ্যাপ্টারটা পড়ো নাই। v মানে ভার্টিক্যাল, h মানে হরিজন্টাল। আমরা এই দুটো ইংলিশ তো সবাই জানি, তাই না? ভার্টিক্যাল মানে উলম্ব, হরিজন্টাল মানে আনুভূমিক। ডেল্টা মানে কি? একটু আগে কোনটা পড়াই দিছি আমি, তাকায় দেখো, ডেল্টা মানে বিনতি। তাহলে আমরা বলতে পারি বিনতি হিসাব করার সূত্রটা কি? tan ডেল্টা সমান v/h। তোমার কাছে যদি আনুভূমিক আর উলম্ব উপাংশের মানটা জানা থাকে, তুমি কিন্তু এই সূত্র দিয়ে বিনতি কোণের মান পরিমাপ করতে পারবা। তাহলে দেখো, আমরা বলতে পারি ঢাকার বিনতি যেহেতু 31 ডিগ্রি, তার মানে ঢাকার উলম্ব এবং আনুভূমিক উপাংশের tan 31 এর মানটাই হলো 31 ডিগ্রি। tan 31 এর মানই হলো বিনতি কোণের পরিমাণ। এই তো, এটাই আমরা শিখলাম। এটা শিখলেই হয়ে যাবে ভাই। এই যে সূত্রটা ইউজ করছে এখানে, 1 নম্বর অঙ্কটা একবার দেখে নিস, নাইস টু নো, একবার দেখো। এই জিনিস করা খুব একটা, অঙ্কটা করা খুব একটা কঠিন না কারো যদি সিম্পল সূত্রটা কারোর মনে থাকে, কিন্তু tan 60 এর মানও তোমার জন্য বের করা খুব বেশি কঠিন না। ওই মানটা বসাই দিলে গুণ করা যাবে। এতক্ষণ যা পড়ালাম এগুলা ছিল মোটামুটি 1 স্টার। এই পর্যন্ত 1 থেকে 2 বার এখান থেকে প্রশ্ন আসছে। এখন যা পড়াবো সেটাই হলো আসল পড়া, চৌম্বকত্ব। ভাই এটাই পরীক্ষায় আসবে। এখন যা পড়াবো এগুলো থেকে আসবে গ্যারান্টি। সো পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে কিছু করার নেই, এটাই মেইন পড়া। লেটস বিগিন। ওকে,
চৌম্বক দ্বিপল, চৌম্বক আবেশ, শুধু এটা পড়বা। চৌম্বক ভ্রামকের একক কি? 20 বিন্দু। যেই তাপমাত্রায় চুম্বকত্ব সম্পূর্ণ হারিয়ে যায় তাকে বলে 20 বিন্দু। বিজ্ঞানী কুড়ির নাম অনুসারে তাপ দিতে দিতে একসময় চুম্বক ধর্মই লোপ পেয়ে গেল, এটাকে বলে 20 বিন্দু। এইবার কয়েকটা শব্দ, তোমরা এই চ্যাপ্টারটা পড়ো নাই, আমি চেষ্টা করছি মেইন কথাগুলো বলার। দেখো, একটা হলো চৌম্বক প্রাবল্য বা তীব্রতা। প্রাবল্য বা তীব্রতা, একটা চৌম্বক প্রবেশ্যতা, একটা চৌম্বক ধারকতা, একটা নিগ্রাহিতা বা সহনশীলতা, একটা গ্রাহিতা বা তীব্রতা বা প্রবণতা। একটু ঝামেলা আছে বাংলা শব্দে, তাকায় দেখো, এখানেও তীব্রতা দেওয়া, এখানেও তীব্রতা দেওয়া। আবার এটা তো চৌম্বক তীব্রতা, এবার হলো চুম্বকায়ন মাত্রা বা চুম্বকায়ন তীব্রতা, আপেক্ষিক চৌম্বক ক্ষেত্রে প্রবেশ্যতা। এতগুলা পড়ার পর যে কেউ পাবনায় চলে যেতে পারে। এবার কিন্তু পাবনা মেডিকেল না, এবার কিন্তু এতগুলা পড়ার পর যে কেউ পাবনা পাগলাগারদে ভর্তি হয়ে যেতে পারে। তবে কেউ যদি এটা ভালো করে পড়ে সেও কিন্তু পাবনায় যাবে, পাবনা পাগলাগারদে না, পাবনা মেডিকেলে। পাবনা মেডিকেলে এসে চান্স পেয়ে যাবে। সেই অংশটুকু মোটামুটি ভালো করে পড়তে হবে, যদিও খুব একটা প্রশ্ন আসেনি, কিন্তু যেদিন চলে আসবে সেদিন এখান থেকে তুমি হা করে তাকায় থাকবা। এর মধ্যে অলরেডি কয়েকটা জিনিস আমরা জানি, চলো জানা শুরু করি। চৌম্বক প্রাবল্য বা তীব্রতা, এটা সূত্রটা জানতে হবে। চৌম্বক প্রাবল্য বা তীব্রতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এইচ ইকুয়াল টু বি বাই মিউ। আমি এটা সূত্রটা বাকি জীবনের জন্য এইভাবে মনে রাখি। দেখো, বি ইকুয়াল টু হু, এটা তো মিউ, বাট আমি পড়ার জন্য মনে রাখি বি ইকুয়াল টু এইচ ইউ। তাহলে এইচ ইকুয়াল টু কি? বি বাই মিউ। কথা পরিষ্কার? এবং এই চৌম্বক তীব্রতার পুরাতন এককের নাম হলো ওরস্টেড। 1 ওরস্টেড সমান 80 অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এইচ দ্বারা প্রকাশ করা হয়, সেইটা তোমার জানলেই হয়ে গেল। এইবার চৌম্বক প্রবেশ্যতাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বি ইকুয়াল টু যদি এইচ মিউ হয়, তাহলে মিউ ইকুয়াল টু কি? বি বাই এইচ। একটা সূত্র দিয়েই 10টা কাজ হয়ে যাবে। ভাইয়া এইটা মনে রাখতে হবে, শূন্য মাধ্যমে এটার মান 4 পাই 10 টু দি পাওয়ার -7। ঝাড়া মুখস্থ। মিউ এর এককটা কি? টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এইটাই তো পড়া। এইবার তাকায় দেখো, দুইটা কথা, একটা হলো চৌম্বক ধারকতা আর একটা হলো সহনশীলতা। সহনশীলতা কিরকম আর ধারকতা কিরকম? দেখো, মনে করো একটা হলো যে আতেল স্টুডেন্ট, যারা কিনা পড়ালেখা করতে খুব ভালোবাসে, যাদের কোনো একটাই কাজ জীবনে পড়ালেখা করা, ওটাই তার অভ্যাস। বেশিরভাগ স্টুডেন্ট কখন পড়ালেখা করে? সামনে পরীক্ষা আসলে। পরীক্ষা শেষ, পড়ালেখাও শেষ। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের সামনে পরীক্ষা নাই, পরীক্ষার দিন পরীক্ষা শেষ করে তারা আবার পড়তে বসে, যদিও তাদের পরবর্তীতে কোনো পরীক্ষা নাই। তার মানে চুম্বক বলের প্রভাব সরিয়ে নেওয়ার পর, অর্থাৎ পরীক্ষার প্রভাব সরিয়ে নেওয়ার পরও যে পড়ালেখাটাকে ধরে রাখতে পারে তাকেই বলে পড়ালেখার ধারকতা বা চৌম্বক ধারকতা। আশা করি ক্লিয়ার। এইবার মনে করো আরেকটা কন্ডিশনের কথা চিন্তা করো, একটা স্টুডেন্ট যাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে এবং ওকে বলা হচ্ছে যে তুই আর পড়ালেখা করবি না, কিন্তু ওই কিডন্যাপ হাইজ্যাককারীদের মধ্যেও, কিডন্যাপ থাকা অবস্থায়ও সে মনে করে কোনো না কোনো উপায়ে পড়ালেখা করার চেষ্টা করছে। তাকে একটা বন্দি রাখা হয়েছে, সে যে কোনো উপায়ে পড়ালেখা করার চেষ্টা করছে, অর্থাৎ তাকে, বা সে সফরের মধ্যে আছে, সে বাস জার্নিতে আছে, অর্থাৎ এখানে তো কেউ পড়ালেখা করার কেউ আশা করে না যে সে পড়ালেখা করবে, অর্থাৎ এখানে পড়ালেখা না করার কারণ থাকা পরেও সে পড়ালেখা করছে। এই ধরনের প্রবণতাকে বলা হয় নিগ্রাহিতা বা সহনশীলতা। দুইটা কিন্তু দুই জিনিস, একটাতে মোটিভেশন নাই আর একটাতে পরিবেশ নাই। পরিবেশ না থাকলে নিগ্রাহিতা, মোটিভেশন না থাকলে আর প্রভাব সরাই নেওয়ার পরেও ধারকতা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দুইটা কথা জেনে গেলাম।
এইবার তুমি তাকায় দেখো, আরেকটা শব্দ হলো চুম্বকায়ন তীব্রতা। ভাই চুম্বকায়ন তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করা হয়, তুমি শুধু এইটা জানো। এই চুম্বকায়ন তীব্রতা আমাদের দরকার পড়বে এই সূত্রটার জন্য, আই বাই এইচ। এইচ তো একটু আগে পড়াই দিলাম। তাহলে চুম্বকায়ন তীব্রতা বাই চৌম্বক তীব্রতা। দেখতে পাচ্ছ দুই তীব্রতার অনুপাতকে বলা হয় চৌম্বকগ্রাহিতা বা প্রবণতা। এই দুটোর অনুপাতকেই বলা হয় এইটা। তো সংজ্ঞাটা পড়লেই হয়ে গেল, দুই তীব্রতার অনুপাত হলো চৌম্বকগ্রাহিতা বা প্রবণতা। আমি মেইন পড়াই দিলাম, এখান থেকে হাইয়েস্ট সংজ্ঞাটা আসতে পারে, বা ওই যে বি ইকুয়াল টু এইচ ইউ এর সূত্রটা আসতে পারে। এই তো, আর কিছু এখান থেকে আসবে না। তাহলে আমাদের মোটামুটি জানা হয়ে গেল। এরপর চৌম্বক পদার্থ কয় ধরনের রিডিং পড়বা এটা। আমাদের মেইন পড়া হলো প্যারাচৌম্বকত্ব, ডায়াচৌম্বকত্ব, এগুলোর উদাহরণ এবং বৈশিষ্ট্য। ভাইরা আমার এটাই মেইন পড়া। প্যারাচৌম্বকত্বের উদাহরণ, এই উদাহরণ মুখস্থ ঝরঝরা, একটা না মুখস্থ, যেমনে পারিস তেমনে মুখস্থ করবি। এগুলো মুখস্থ করতে একটু প্যারা খেতেই হবে। সোডিয়াম, অ্যান্টিমনি, প্লাটিনাম এখান থেকে তো পড়বা, সাথে লেকচার নোট পড়বা, সম্ভব হলে আরো কিছু থাকলে আরো কিছু জায়গা থেকে পড়বা। প্যারাচৌম্বকত্ব শুধুমাত্র এই ইসাকপুর উদাহরণ পড়ে হবে না, যে কোনো বই থেকে উদাহরণ আসতে পারে। উদাহরণ আমরা পড়ে শেষ করব। একইভাবে ডায়াচৌম্বকত্ব, ডায়াচৌম্বকত্বেরও আমাদেরকে উদাহরণ পড়তে হবে সকল বই থেকে। কথা পরিষ্কার? নিচের কোনটা ডায়াচৌম্বক পদার্থ? একইভাবে ফেরোচৌম্বকত্ব, ফেরিচৌম্বকত্বের আমাদেরকে উদাহরণ পড়তে হবে। সকল ভালো ভালো ধাতুগুলা কিন্তু ডায়াচৌম্বক। তাহলে ডান। এখন এই যে তিনটা চৌম্বকত্ব, এই চৌম্বকত্বগুলোর বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আরো দুইটা উদাহরণ মুখস্থ করবা, ঝরঝরা করবা উদাহরণ। একটা নাম হলো প্রতিফেরোচৌম্বকত্ব, প্রতিফেরোচৌম্বক। আরেকটা হলো ফেরি চৌম্বক। কোথায় পাওয়া যায়? ফেরাইট। ফেরি চৌম্বকের উদাহরণ হলো ফেরাইট, একটা মাত্র শব্দ। ঠিক আছে, ওকে। প্রতিফেরোচৌম্বকত্বের তো এখানে উদাহরণই দেওয়া নাই, এটা বাদ। অ্যান্টিফেরোচৌম্বক কোথায় পাওয়া যায়? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ক্লোরাইড। ভাই উদাহরণ, আর কিছু কোনো ব্যাখ্যা বোঝাবুঝি কিচ্ছু দরকার নেই, শুধু উদাহরণ। এই তো, ঠিক আছে, ওকে। কোন পরমাণু বা আয়ন প্যারাচৌম্বকত্ব ধর্ম দেখায় না কেন? তাদের ইলেকট্রনগুলি পূর্ণ থাকে, তারা আর প্যারাচৌম্বকত্ব দেখায় না। তো তাহলে উদাহরণ পড়তে হবে, সব জায়গায় মিলাই উদাহরণ পড়তে হবে, আমি স্পষ্ট করে বলে দিলাম। এইবার পরীক্ষায় শুধু উদাহরণই না, পরীক্ষায় কিন্তু বৈশিষ্ট্য আসবে। প্রথমে দেওয়া ফেরোচৌম্বক, ভাইয়া তিনটে একসাথে তুলনা করে পড়বো 2 মিনিটে। প্যারাচৌম্বক আর ডায়াচৌম্বক। উদাহরণ দেখো এখানেও দেওয়া। দেখো, যেই চুম্বক, যেমন লোহাকে চুম্বক অনেক বেশি আকর্ষণ করে, তাই লোহা একটা ফেরোচৌম্বক। খুব বেশি আকর্ষণ, এইটা কম আকর্ষণ, প্যারাচৌম্বক। আর এইটা বিকর্ষণ, দেখলেই দূরে পালাবে, এইটা কঠিন এবং স্ফটিকাকার হয়। এটা কিন্তু কঠিন তরল বায়বীয় হতে পারে, এটাও কঠিন তরল বায়বীয় হতে পারে। এর ধারকত্ব ধর্ম আছে, পরীক্ষা নাই তারপরও পড়তে বসবে। চুম্বক নাই চারপাশে, তারপরও সে চুম্বকের মতো কাজ করার ক্ষমতা রাখে। এর এ ধরনের কোনো কাজ নাই। বেশিরভাগ স্টুডেন্টই হলো প্যারাচৌম্বক, এই জন্য পরীক্ষাতে না পড়ালেখা করে গেলে প্যারা খায়। এদের কিন্তু ধারকত্ব নেই, দেখতে পাচ্ছ? পরীক্ষা নাই, পড়ালেখাও নাই। আর এদের তো প্রশ্নই আসে না, পড়ালেখা দেখলেই এরা পুরাপুরি দৌড়ে পালায়। ঠিক আছে, ওকে। তবে যেহেতু এরা ধারকত্ব আছে, তবে তাপমাত্রা বাড়াতে থাকলে একটা সময় কিন্তু তারা আর পড়ালেখা করার ধারকত্ব চুম্বকত্ব ধরে রাখতে পারে না। তাহলে 20 বিন্দু আছে একমাত্র ফেরোচৌম্বকের, কারণ এরাই একমাত্র সবসময় পড়ালেখার মধ্যে থাকে। এদেরকে কোনো না কোনো ভাবে একটা সময় গিয়ে পড়ালেখা ছাড়াই ফেলা যায়। আর এদের ভাই 20 বিন্দু দরকারই নাই, কারণ এরা এমনিই আসলে পড়ালেখা করেই না, এদের 20 বিন্দুর দরকার নাই। সো এদের দেখো 20 বিন্দু নাই। ঠিক আছে, ওকে। এবং এদের পড়ালেখা করার প্রবণতা বা আগ্রহ, চুম্বকত্বকে আমরা পড়ালেখা করার সাথে তুলনা করছি, দেখো খুব বেশি এবং ধনাত্মক পড়ালেখা করার মান। এদের পড়ালেখা করার আগ্রহ আছে ধনাত্মক, কিন্তু প্রবণতাটা কম। আর এদের ভাই পড়ালেখা করার কোনো ইচ্ছাই নাই। বুঝাই যাচ্ছে, এর যা আছে
এ হলো ধনী, এ হলো মধ্যবিত্ত, আর এ হলো গরিব। এইবার দেখো হিস্টেরেসিস ধর্ম আছে, হিস্টেরেসিস ধর্ম নেই, হিস্টেরেসিস ধর্ম নেই। চৌম্বক প্রবেশ্যতা অনেক বেশি, একের চেয়ে বেশি। চৌম্বক প্রবেশ্যতা একের চেয়ে অল্প বেশি, চৌম্বক প্রবেশ্যতা একের চেয়ে কম। তুলনা করে পড়লেই হয়ে গেল। চৌম্বক গ্রাহিতা একটু আগে যেটা পড়ালাম সেটা তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। ভাই এর কোনো কিছুর উপরই দিন দুনিয়ার কোনো কিছুর সাথে এর কোনো সম্পর্ক নেই। চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র অপসারণ করলে চুম্বকত্র অল্প লোপ পায়, অল্প। চৌম্বক ক্ষেত্রে লোপ, চারপাশ থেকে চৌম্বক ক্ষেত্র ছড়াই দিলা, তারপরও তার চুম্বক ক্ষেত্র অল্প লোপ পাবে। ধারকত্ব আছে কিন্তু একটু লোপ পায়। এর ভাই চুম্বক ক্ষেত্র অনেক পুরাপুরি লোপ পায়, আর এর তো চুম্বকত্বের সাথে কোনো সম্পর্ক নেই, লোপ তো এর পাবেই। ওকে, ডান। এই যে পয়েন্টগুলো পড়াইলাম, এই পয়েন্টগুলোই পার্থক্য আসবে। তাহলে আমাদেরকে তিনটা কথা অ্যাকচুয়ালি মনে রাখতে হবে। সেই তিনটা কথা কি? হিস্টেরেসিস ধর্ম, কুড়ি বিন্দু এবং ধারকত্ব হিকুধা শুধুমাত্র এবং শুধুমাত্র ফেরো চৌম্বকের আছে, বাকি কারোই নাই। লিখে রাখো বইয়ের মধ্যে। হিস্টেরেসিস, কুড়ি বিন্দু এবং ধারকত্ব শুধুমাত্র এর আছে, হি কু ধা, শুধু এর আছে, বাকি আর কারোই নাই। এই তো তুলনার উদাহরণ পড়লেই পড়া শেষ। এখান থেকে অতীতে বহুবার প্রশ্ন আসে, তোমারও বহুবার প্রশ্ন আসবে। সবাইকে এটা গুরুত্ব অনুভব করেছো? সবাই পারবে তো? এবার চৌম্বক ডোমেইন। চৌম্বক ডোমেইনে দেখো ফেরো চৌম্বকে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল আছে। তুমি এখানে তাকায় দেখো, প্রতিটি অঞ্চলে 10⁻15 থেকে 10⁻17 পর্যন্ত পরমাণু থাকে। এই সংজ্ঞাটাই শুধু আসবে, এগুলো পড়ে লাভ নাই, পড়তে হবে। এবার দেখো কাঁচা লোহা, নিকেল এবং লোহার সংকর দিয়ে কৃত্রিম চৌম্বক তৈরি করা হয়। পরীক্ষাগারে যে চৌম্বক তৈরি করা হয় সেগুলো একেবারে কৃত্রিম চৌম্বক। কৃত্রিম চৌম্বক খুবই পাওয়ারফুল, ঠিক আছে। তড়িৎ চৌম্বক হলো এরকম একটা কৃত্রিম চৌম্বক। আমরা এখন পড়বো তড়িৎ চৌম্বক। এই তড়িৎ চৌম্বক বানানোর জন্য আমরা কি ব্যবহার করি? দেখো তড়িৎ চৌম্বক বানানোর জন্য ব্যবহৃত হয় নরম লোহা। তাহলে ঠিক আছে, ওকে। তড়িৎ চৌম্বক তৈরি করার কাজে লোহা এবং নিকেলের মিশ্রণ যেটাকে বলে পারমেলয়, আর লোহা এবং সিলিকনের মিশ্রণ যেটাকে বলে স্টেলয়, পারমেলয় আর স্টেলয় ব্যবহার করে তড়িৎ চৌম্বক তৈরি করা হয়। এইবার স্থায়ী চৌম্বক। অনেক কথা বলা আছে, এগুলোকে আমি খুব বেশি পাত্তা দিতে চাচ্ছি না, যাই হোক। তারপরও দেখো ইস্পাত দ্বারা তৈরি চৌম্বকই প্রথম স্থায়ী চৌম্বক। পারমেলয় যার অপর নাম লোহা নিকেলের সংকর, মাম মেটাল নিকেল লোহা ক্রোমিয়ামের সংকর, এগুলা দিয়ে আজকাল স্থায়ী চৌম্বক তৈরি করা হয়। এইটা বক্সটা আমাদেরকে পড়ে ঝরঝরা করতে হবে 100%। পারমেলয় কাকে বলে? লোহা নিকেলের সংকর। তাহলে পারমেলয়, ভাই পারমেলয়ের বাসা কোথায়? ফেনীতে। কোথায়? ফেনী। লোহা নিকেলের সংকর, এটা তড়িৎ চৌম্বক তৈরিতে ব্যবহৃত হয়। টিকোনাল স্থায়ী চৌম্বক তৈরিতে ব্যবহৃত হয়। টিকোনাল মানে কি? টি মানে টাইটানিয়াম, কো মানে কোবাল্ট, ঠিক আছে। নাল, আল মানে অ্যালুমিনিয়াম, ওকে। আর এই যে টিকোনাল, এন মানে নিকেল, চারটা তো টিকোনাল থেকেই দেখতে পাচ্ছি। এর সাথে হলো লোহা তামা। লোহা তামা সবার জন্য কমন, তাকায় দেখো লোহা মোটামুটি সব জায়গাতেই আছে। ডান। শক্তিশালী স্থায়ী চৌম্বক তৈরি করা হয় কি দ্বারা? অ্যালনিকো, নাম শুনতে বোঝা যাচ্ছে, অ্যালুমিনিয়াম নিকেল আর কোবাল্ট, অ্যালনিকো। ফিকোনাল লাউড স্পিকারে ব্যবহৃত হয়, ফরজে আইন।
মাম মেটাল তড়িতে চুম্বক তড়িতে ব্যবহৃত হয়। ভিকালয়, ভিকাল মানে তো ভ্যানাডিয়াম, কা মানে কোবাল্ট, টেপ রেকর্ডিং এ ব্যবহৃত হয়। স্টেলয় সিলিকনের মিশ্রণ। ট্রান্সফরমারের মজ্জা, টেলিফোনের ডায়াগ্রাম, ডায়নামো, মোটরের আর্মেচারে ব্যবহৃত হয়। সিরামিক চুম্বক কম্পিউটারের স্মৃতির ফিতায়, টেপ রেকর্ডারের ফিতায়, রেডিও অ্যান্টেনার ফিতায় ব্যবহার করা হয়। ভাইরা আমার 100 ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে, পুরো বক্স ঝরঝরা মুখস্থ করবা। এই বক্স পড়লে এগুলো থেকে আর কিচ্ছু করতে হবে না। এগুলো পড়ার কোনো পড়াবার টাইম নষ্ট করা, আমরা মোটামুটি জেনে গেলাম। স্থায়ী চুম্বক অস্থায়ী চুম্বক ওই বক্সটা পড়লেই অ্যাকচুয়ালি পড়া হয়ে যায়, এগুলো পড়ে প্যারা খাওয়ার দরকার নাই। এরই সাথে সাথে আমরা চ্যাপ্টারটা আলোচনা শেষ করে দিলাম।